ফল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের তোমার যে ব্যবহারিক অংশ রয়েছে অর্থাৎ আয়ন শনাক্তকরণ, এই আয়ন শনাক্তকরণ সম্পর্কে তোমাদের পড়াতে চাই। আমাদের কোর্সের অন্তর্ভুক্ত যে সমস্ত ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন যেটাকে আমরা ক্ষারকীয়মূলক বলি, আর ঋণাত্মক আয়ন বা আয়নায়ন যেটাকে আমরা অম্লীয়মূলক বলি, আমরা সে বিষয়ে সেই আয়নগুলো কিভাবে শনাক্ত করতে হয় সেদিকে যাব। তা যাওয়ার আগে আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা আগে লবণের দ্রাব্যতা নির্ণয় করি। কিছু লবণ আছে পানিতে দ্রবণীয়, কিছু লবণ আছে HCl-এ, লঘু HCl-এ দ্রবণীয়, কোনোটা গাঢ় HCl-এ দ্রবণীয়, এরকম। আমাদের এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে লবণ যে পানিতে দ্রবণীয় আর কয়েকটা লবণ আছে HCl-এ, লঘু HCl-এ দ্রবণীয়, সেই লবণগুলোই আমাদের মূল মানে সেই লবণগুলো পানিতে কিছু দ্রবণ হবে, কিছু লঘু HCl-এ দ্রবণ হবে করে মূল দ্রবণ তৈরি করতে হবে। তারপর সেখান থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্ত করতে হবে। তা আমাদের যে কোর্সের মধ্যে যে লবণগুলো আছে আমরা একটু সেদিকে লক্ষ্য করি। যেমন কপার ধাতু, কপার আয়ন, তারপরে তোমার অ্যালুমিনিয়াম আয়ন Al3+, আয়রন 2 আয়ন, আয়রন 3 আয়ন, জিঙ্ক Zn2+ আয়ন, ক্যালসিয়াম Ca2+ আয়ন, তারপরে Al তো দিছি, Al না, অ্যামোনিয়ামের আগে সোডিয়াম আয়ন, সোডিয়াম Na+ আয়ন, অ্যামোনিয়াম NH4+ আয়ন। এই আয়নগুলো এখানে আরেকটা আয়ন আছে জিঙ্ক দিয়েছি, তাহলে কপার আয়ন আর কপার আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, আয়রন 2 আয়ন, আয়রন 3 আয়ন, জিঙ্ক Zn, জিঙ্ক 2+ আয়ন, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন। এদের যে লবণগুলো আমাদের কোর্সে আওতায় সেটা হচ্ছে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন আর হচ্ছে কার্বনেট আয়ন। এই লবণগুলো, তাই এই লবণগুলোর ভিতর যদি আমরা কপার ক্লোরাইড, এর ভিতর কপার ক্লোরাইড, এই কপার CuCl2, এখানে যে লবণটা হবে কপার ক্লোরাইড CuCl2। এর মধ্যে আমরা যে লবণগুলো পানিতে দ্রবণীয় যদি লবণ হয়, পানিতে দ্রবণীয় যে লবণগুলো সেই লবণগুলো যদি আমরা 1 দ্বারা চিহ্নিত করি, আর পানিতে অদ্রবণীয় যে লবণ
তারে আমরা 2 দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা যে লবণ পাই যে কপার ক্লোরাইড, এখানে এই ঘরে এখানে আমরা ক্লোরাইডের যে ঘরটা সালফেট কার্বনেট, তাহলে কপার ক্লোরাইড এই ঘরে আমি 1 লিখলাম, তার মানে এটা পানিতে দ্রবণীয়। কপার সালফেট যেটা ব্লু বিটল বা তুতে বলা হয় CuSO4, এই লবণটাও 1, পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় 1, পানিতে অদ্রবণীয় 2। কপার কার্বনেট, কপার কার্বনেট, কপার কার্বনেট পানিতে অদ্রবণীয়, তাহলে এটা পানিতে অদ্রবণীয় কপার কার্বনেট, এই জায়গাটা আমরা 2 লিখলাম, কারণ কপার কার্বনেট পানিতে অদ্রবণীয়। আমরা শুধু একটু প্রিয় শিক্ষার্থীরা আমরা এটুকু জানব যে শুধুমাত্র ক্ষার ধাতুর কার্বনেট এবং অ্যামোনিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয়, কিন্তু অন্যান্য সকল ধাতুর কার্বনেট পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা লিখব শুধুমাত্র ক্ষার ধাতুর কার্বনেট লবণ পানিতে দ্রবণীয়। শুধুমাত্র ক্ষার ধাতুর কার্বনেট লবণ পানিতে দ্রবণীয়। আর অ্যামোনিয়াম কার্বনেট আছে, অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট লবণ পানিতে দ্রবণীয়। অন্য যে কয়টা ধাতুর কার্বনেট আছে ক্ষার ধাতু ছাড়া, আর ক্ষার ধাতুর কার্বনেট আর অ্যামোনিয়াম কার্বনেট ছাড়া আর যে কয়টা কার্বনেট লবণ আছে সেগুলো পানিতে অদ্রবণীয়। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা পানিতে দ্রবণীয়। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2। অ্যালুমিনিয়াম সালফেট এটা পানিতে দ্রবণীয়। অ্যালুমিনিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3, কার্বনেটের যোজনী 2, তাহলে অ্যালুমিনিয়াম কার্বনেট এটা 2, এই ঘরে 2। তাহলে কার্বনেটগুলো এই যে 2 2 লেখা, কার্বনেট অদ্রবণীয়। আয়রন 2 ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড যেটাকে ফেরাস ক্লোরাইড বলে এটা 1 দ্রবণীয়। FeSO4 ফেরাস সালফেট পানিতে দ্রবণীয়, এটা 1। আয়রন 2 কার্বনেট এটা অদ্রবণীয়, এটা 2। আচ্ছা, FeCl3 ফেরিক ক্লোরাইড, এখানে ক্লোরাইড লবণ, এই যে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এখানে এটা পানিতে দ্রবণীয়। ফেরিক সালফেট এটাও দ্রবণীয়। ফেরিক কার্বনেট আয়রন 3 কার্বনেট 2 এটা অদ্রবণীয়। অদ্রবণীয়গুলো 2 দ্বারা চিহ্নিত করা হচ্ছে, এই যে এইটা 1, এইটা 2। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক ক্লোরাইড, ZnCl2 এটা দ্রবণীয়। জিঙ্ক সালফেট এটা 1 দ্রবণীয়। জিঙ্ক কার্বনেট এটা 2, এটা এই যে পানিতে অদ্রবণীয়, এই জন্য 2। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডটা এটা CaCl2 এটা দ্রবণীয়। ক্যালসিয়াম সালফেট, তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করবা যে ক্যালসিয়াম সালফেট লবণটা পানিতে অদ্রবণীয়।
এটা এটা কলম লঘু HCl দ্রবীভূত হবে কিন্তু পানিতে অদ্রবণীয়। এটা এই লবণটা একটু বিশেষভাবে খেয়াল রাখবা যে ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। আর ক্যালসিয়াম কার্বনেট যেটাকে আমরা চক, চুনা পাথর, মার্বেল পাথর বলি, এটাও অদ্রবণীয়। সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ পানিতে দ্রবণীয়। সোডিয়াম সালফেট Na2SO4 এটা পানিতে দ্রবণীয়। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্ষার ধাতু, এই যে এখানে লেখা আছে ক্ষার ধাতুর কার্বনেট পানিতে দ্রবণীয়। সোডিয়াম কার্বনেট ক্ষার ধাতু, সুতরাং সোডিয়াম কার্বনেটের লবণটা পানিতে দ্রবণীয়, এই জন্য 1 লিখলাম। অ্যামোনিয়ামের ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম সালফেট পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম কার্বনেট NH4CO3 অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়ামের যোজনী 1, কার্বনেটের যোজনী 2, অ্যামোনিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয়। সুতরাং এগুলো প্রত্যেকটাই পানিতে দ্রবণীয়। এই জন্য এই যে অ্যামোনিয়াম কার্বনেট আগেই লেখা, অ্যামোনিয়াম কার্বনেট লবণ পানিতে দ্রবণীয়। এই তাহলে কার্বনেট লবণগুলোর মধ্যে ক্ষার ধাতু ছাড়া যে কটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত, কপার কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, আয়রন 2 কার্বনেট, আয়রন 3 কার্বনেট, জিঙ্ক কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই লবণগুলো এইগুলো 2 চিহ্নিত, এগুলো পানিতে অদ্রবণীয়। কিন্তু এই লবণগুলো আবার লঘু HCl দ্রবণীয়। আর এখানে ক্যালসিয়াম সালফেটটা আছে শুধু পানিতে অদ্রবণীয়। এই আমাদের সাধারণত পরীক্ষাগুলোর ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেট মানে যেগুলো পানিতে দ্রবণীয়, লঘু HCl দ্রবণীয় এই লবণগুলোই থাকে। তাহলে আমরা লবণের দ্রবণীয়তার সম্পর্কে জানলাম। তাহলে আমার এই আয়ন শনাক্ত করতে গেলে প্রত্যেকটা লবণই আগে মূল দ্রবণ তৈরি করতে হবে, তাহলে সেটা পানিতে দ্রবণীয় হবে অধিকাংশ লবণ, আমরা এই চার্ট থেকে দেখলাম। অথবা কিছু কার্বনেট লবণ আছে যেগুলো পানিতে অদ্রবণীয় কিন্তু লঘু HCl দ্রবীভূত হবে। মূল দ্রবণ তৈরি করার পর আমাদের বিভিন্ন আয়ন শনাক্ত করতে হবে। তা আমরা জানি যে একটা লবণ কি? লবণ হচ্ছে অ্যাসিডের অণুতে যদি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুকে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। তাহলে যৌগের অণুতে প্রতিস্থাপনযোগ্য বা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকতে হয়। যেমন আমরা যদি লিখি জিঙ্ক সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট তৈরি করে এবং হাইড্রোজেন, এক্ষেত্রে জিঙ্ক সালফেট হলো লবণ। এই যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে ধাতু দ্বারা সরানো গেল, তাহলে যে লবণ হলো সেটা লবণ। আবার আমরা যদি এরকম চিন্তা করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম এই যে সালফেট, এখানে অ্যামোনিয়াম এই যে হাইড্রোজেন এই জায়গা সরে দুটো হাইড্রোজেন সরে অ্যামোনিয়াম সালফেট তৈরি করলো, আর হচ্ছে পানি অ্যামোনিয়াম সালফেট এই আর পানি, এখানে 2 অণু পানি, অ্যামোনিয়াম সালফেট লবণ। তাহলে অ্যাসিডের হাইড্রোজেনটা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে কোনো সময় পরমাণু দ্বারা কোনো সময় মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, হয়ে
যে পদার্থ উৎপন্ন করতেছে তাকেই আমরা লবণ বলি। জিঙ্ক সালফেট এখানে একটা লবণ, অ্যামোনিয়াম সালফেট এটা একটা লবণ। তাই লবণ কাকে বলে আমরা এটা জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লবণের এই সংখ্যাটাই লিখব যেটা বললাম। অনেকে লবণের সংজ্ঞা বলে অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায়, অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়, কিন্তু লবণের সংজ্ঞা হিসেবে এটা বলা হয় না। তবে অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়ায় কোনো না কোনো লবণ হয়। তাহলে আমরা যদি যে কোনো একটা অ্যাসিড নেই আর যে কোনো একটা ক্ষারক নিই, যে কোনো একটা ক্ষারক, তাহলে সোডিয়াম সালফেট হবে। এই যে সোডিয়াম যদি নিই এক, সোডিয়াম সালফেট আর পানি হবে, ব্যালেন্স করলে এটা হবে। তাহলে এই যে লবণটা সোডিয়াম সালফেট, এই লবণের ভিতর আমার আগে জানতে হবে কোনটা অম্লীয়মূলক কোনটা ক্ষারকীয়মূলক। লবণের ধনাত্মক আয়নটি, ধনাত্মক মূলকটি ক্ষারক থেকে আসে, এই জন্য এটাকে ক্ষারকীয় মূলক বলা হয়। এই যে এইটা ক্ষারক, এটা অম্ল। যেহেতু এখানে সোডিয়াম আয়নটা আর এখান থেকে সালফেট আয়ন, তাহলে এই সোডিয়াম আয়নটা ক্ষারক থেকে আসছে, এই জন্য এর নাম ক্ষারকীয় মূলক। এটা হলো ক্ষারকীয় মূলক। আর লবণের ঋণাত্মক যে অংশটা থাকে সেই অংশটা অম্ল থেকে আসে, এই জন্য এর নাম অম্লীয়মূলক। অম্লীয়মূলক। তাহলে লবণের যে অংশটা ক্ষারক থেকে আসে সেটা ক্ষারকীয়মূলক, যে অংশটা অ্যাসিড থেকে আসে সেটাকে আমরা অম্লীয়মূলক বলব। এখন আমরা ক্ষারকীয়মূলক, অর্থাৎ এই যে কয়টা ক্ষারকীয়মূলক দেখানো হয়েছে ধনাত্মক আয়ন, এই ধনাত্মক আয়নগুলো কি করে শনাক্ত করব? আমরা ধাপে ধাপে বিভিন্ন ধাতব আয়ন অর্থাৎ ক্ষারকীয় মূলকের বিভিন্ন পরীক্ষা আছে। আমরা এই জিনিসগুলো কোনটার সাহায্যে কোন মানে এই মূলকগুলো শনাক্ত করতে গেলে বিভিন্ন বিকারক যোগ করতে হয়। এখন আমরা ধারাবাহিকভাবে দেখব যে কোন আয়নের শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয় এবং কি পদক্ষেপ করে ওই মূলকটা শনাক্ত করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমেই তোমাদের কপার আয়ন কি করে শনাক্ত করা যায়। লবণের দ্রবণে Cu2+ আয়ন শনাক্তকরণ। এক, কপার আয়ন শনাক্ত করার ক্ষেত্রে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহার করতে পারি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ব্যবহার করতে পারি। তা আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ দ্বারা, তা আমরা যদি আয়ন দিয়ে বিক্রিয়া দেখানো যাবে, কোনো লবণ হিসাবে ধরেও করা যাবে। যেহেতু আমরা কপার আয়ন শনাক্ত করতে চাই, তাহলে কপার আয়ন বিশিষ্ট কোনো লবণ নিতে হবে। তাহলে কপার আয়ন, যাতে কপার আয়ন থাকবে, কপার আয়নের ভিতর পটাশিয়াম ফেরোসায়ানাইড দিতে হবে, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড। এক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগটা লেখার দিকে একটু খেয়াল করো। পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর একটা যৌগ আছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তা পটাশিয়াম ফেরোসায়ানাইডে ফেরো আয়রনের যোজনী, জারণ সংখ্যা 2 +2, আর সায়ানাইডগুলোতে আছে -1 গুণ 6, তাহলে -6 + 2, তাহলে সার্বিকভাবে -4 হয়।
এই 4ই এই মূলকের যোজনী 4, এই 4ই এখানে দেখানো হয়েছে। তাহলে এই যোজনী 4 এখানে, আর পটাশিয়ামের যোজনী 1 এই হয়েছে। এইভাবে K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগ পাওয়া গেছে। তা পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগটা যদি আমি কপার 2 লবণের ভিতর দিলে কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ পড়বে। কপার ফেরোসায়ানাইড Cu2FeCN6 তাই এখানে আমরা এইটুকির যোজনী হচ্ছে 4, বাম পাশ থেকে দেখেছি এই মূলকটা ফেরোসায়ানাইডের যোজনী 4 আর কপারের যোজনী 2। তাই আমরা যদি সেভাবে বুঝতে চেষ্টা করি FeCN6 এই যে, তাহলে এর যোজনী 4 এখানে বসলো আর কপারের যোজনী 2 এখানে বসলো। তাহলে এখানে কেটে যায় 2 আসলো, তাহলে এই সংকেতটা আসে। তাহলে আমাদের এই সংকেতটা আছে কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড এর লালচে বাদামি, তীর চিহ্ন দিতে হবে, লালচে বাদামি অধক্ষেপ পড়বে, লালচে বাদামি অধক্ষেপ পড়বে। এর লালচে বাদামি অধক্ষেপ, কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ পড়বে। আর হবে পটাশিয়াম আয়ন। আমরা এই পটাশিয়াম আয়ন, আমরা যদি এখানে লবণটা সালফেট নিতাম তাহলে পটাশিয়াম সালফেট হতো এখানে, এইটাই তাহলে আমরা আরেকভাবেও দেখতে পারি যে কপারের যোজনী এর ভিতরের কোনো পরিবর্তন হবে না, থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা কপারের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1, এই জন্য 4টে পটাশিয়ামের জায়গায় 2টো কপার বসছে। কপার ফেরোসায়ানাইড হলো Cu2FeCN6 এর লালচে বাদামি অধক্ষেপ যদি পড়ে তাহলে আমরা বলবো যে লবণটা কপার 2 আয়নের। কপার 2 আয়নের ভিতরে এটা দিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড বিকারক, দিলে কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি অধক্ষেপ পড়লো এটা। প্রিয় শিক্ষার্থীরা, কপার আয়নের আরও একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দ্বারা পরীক্ষা, তাহলে কপার লবণের দ্রবণে কপার, এখানে যদি আমি একটা উদাহরণস্বরূপ কপার সালফেট এর দ্রবণে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দিই, তাহলে এটা আমরা দ্বিবিয়োজনের মতো বিষয়টা বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি। এর ধনাত্মক অংশ Cu2+, এর ধনাত্মক অংশ অ্যামোনিয়াম NH4+, তাহলে কপারের এই অংশটা যায় এখানে বসলো, এ যায় এখানে বসলো, তাহলে হয় কপার হাইড্রক্সাইড হয়, আর হয় অ্যামোনিয়াম সালফেট হয়। তাহলে যৌগটা এরকম হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কপার সালফেটের ভিতর যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে এখানে এই কপার সালফেট বিশিষ্ট কপার হাইড্রক্সাইড উৎপন্ন হয়। সেজন্য এখানে একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে। কপার সালফেট বিশিষ্ট কপার হাইড্রক্সাইড উৎপন্ন হয়, এটাকে ক্ষারকীয় কপার সালফেট বলা হয়। ক্ষারকীয়, যেহেতু কপার হাইড্রক্সাইড ক্ষারক, এই জন্য এটাকে ক্ষারকীয় কপার 2 সালফেট। ক্ষারকীয় কপার 2 সালফেটের হালকা নীল অধক্ষেপ পড়ে, হালকা নীল অধক্ষেপ পড়ে এক্ষেত্রে, আর অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। এটা দ্রবণীয় অ্যাকোয়াস।
এটা যদি অল্প পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় অল্প, কিন্তু যদি এই দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি দেয়া হয় তাহলে উৎপন্ন যে পদার্থ হয়েছে সেটা আগে আমরা লিখি কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, এই যে ক্ষারকীয় কপার লবণ যোগ অ্যামোনিয়াম সালফেট যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অধিক, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অধিক, এটা অধিক পরিমাণ যদি আমরা দিই তাহলে এখানে একটা জটিল যৌগের দ্রবণ হবে। জটিল যৌগটার নাম হলো টেট্রামিন। টেট্রামিন কপার সালফেট CuNH3 4SO4 টেট্রামিন, এটা অ্যাকোয়াস টেট্রা মানে 4। জটিল যৌগটার নিয়ম কপারের যোজনী যত তার দ্বিগুণ সংখ্যক অ্যামোনিয়া, তাহলে কপারের যোজনী 2, এজন্য 4টে অ্যামোনিয়া, এজন্য নাম হচ্ছে 4টে মানে টেট্রা, গ্রিক শব্দ টেট্রা মানে 4। তাহলে টেট্রা জটিল যৌগের ভিতর অ্যামোনিয়া থাকলে তার নাম হয় অ্যামিন, টেট্রামিন কপার 2 সালফেট। এটা হবে, এটা একটা জটিল যৌগ এবং পানি উৎপন্ন হবে, যোগ পানি। এর গাঢ় নীল দ্রবণ, এটা হবে গাঢ় নীল দ্রবণ তৈরি হবে, গাঢ় নীল দ্রবণ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা এই বিক্রিয়াটা আমি আবার বলছি। কপার আয়ন যেহেতু শনাক্ত করতে হবে, কপার 2 লবণের ভিতর অর্থাৎ কপার সালফেটের ভিতর যদি আমি অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে এই দ্বিবিয়োজনের মতো আগে কপার হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম সালফেট হয়, কিন্তু এখানে অতিরিক্ত হবে ক্ষারকীয় কপার লবণ, অর্থাৎ যে ধাতুর লবণ সেই ধাতুরই হাইড্রোক্সাইড যদি হয় তাহলে আমরা সেটাকে ক্ষারকীয় লবণ বলি। তো এখানে ক্ষারকীয় কপার 2 সালফেটের হালকা নীল বর্ণের অধক্ষেপ সৃষ্টি হবে আর অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। এই অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর যে পদার্থ উৎপন্ন হলো সেটার ভিতর যদি আমি অধিক পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে টেট্রামিন কপার 2 সালফেট বা টেট্রামিন কপার সালফেটের গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। এভাবে দ্রবণে কপার আয়ন বা কপার মূলক শনাক্ত করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্ষারকীয় লবণের কপার 2 আয়ন শনাক্তকরণ শিখলাম। কোন লবণগুলো সিলেবাসভুক্ত, কোন লবণগুলো পানিতে দ্রবণীয়, কোন লবণগুলো লঘু HCl এ দ্রবীভূত, সেগুলো সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও ধাতব আয়ন অর্থাৎ ক্ষারকীয় মূলক এবং অম্লীয় মূলকের শনাক্তকরণ শিখব। আজকে এ পর্যন্তই, এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।